কেউ কি কখনো ভেবেছে যে নববধূ বেঁচে থাকা অবস্থায় শুনতে হবে যার সাথে তার বিয়ে হতে যাচ্ছিল সে হঠাৎ দুর্ঘটনায় মারা যাবে? ভাবেনি তো। কেউ ভাবেনি। কিন্তু এটাই হয়েছে। আমার সাথে হয়েছে। আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছি। আজ আমি নববধূ হয়ে অপেক্ষা করছিলাম তার জন্য, যাকে আমি শুধু একবার দেখেছিলাম। কিন্তু হঠাৎ খবর আসে যে গাড়িতে তারা আসছিল সে গাড়িতে আগুন ধরে গিয়েছে। কিভাবে আগুন ধরলো তা কেউ জানে না। গাড়িতে আমার হবু স্বামী ফায়াজ এবং তার মা বাবা ছিল। মুহূর্তেই সব শেষ হয়ে গেল। আমি ঘরের দরজা বন্ধ করে নিজের জীবনের ঘটনাগুলো ভাবতে শুরু করলাম। আজ পর্যন্ত আমার জন্য যত বিয়ের কথা এসেছে কোনো না কোনো কারণে তা ভেঙে গেছে। কখনো পাত্রের পছন্দ না আমাকে, আবার কখনো পাত্রের মা বাবা বিয়ের জন্য না বলেছে, আবার কখনো তাদের কোনো হদিশই পাওয়া যায়নি। তবে এইবার বিয়ে করতে এসে যে সবাইকে এভাবে মরতে হবে তা তো কেউ কল্পনা করতে পারেনি। কেন বারবার আমার সাথেই এমন হচ্ছে? এসব আকাশ পাতাল ভাবছিলাম তখনই দরজা ঠকঠকের শব্দ পেলাম। আই আপু, দরজা খোলো। দেখো এতে তো তোমার কোনো দোষ নেই। প্লিজ দরজাটা খোলো। আম্মু, আপু তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে। আপু তুমি আমার কথা শুনতে পারছো? আপু দরজাটা খোলো। সবাই আব্বুকে আজে বাজে কথা বলছে আপু। আমি দরজাটা খুলে দিলাম। দেখলাম বাহিরে সবাই আমার দিকে তাকিয়ে আছে। আই আমাকে এসে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এসব এত কিছুর মধ্যেও আমার কান্না পাচ্ছে না, বরং ওনাদের জন্য কষ্ট হচ্ছে। আমাকে বিয়ে করতে না চাইলে হয়তো তারা বাঁচতে পারত। আই আপু তুমি চলো না আমার সাথে। দেখো সবাই আম্মু আব্বুকে আজবাজে কথা বলছে। আব্বুকে কেউ কিছু বলার সুযোগই দিচ্ছে না। আয়াত কি বলছে সবাই? আমার শান্ত কণ্ঠে কথা বলায় আরি অনেকটা অবাক হয়। হয়তো ভাবেনি এমন একটা পরিস্থিতিতেও আমি এরকম শান্ত থাকবো। আমি তো জানি যদি আমি ভেঙে পড়ি তাহলে সবাই ভেঙে পড়বে। আমি ভেঙে পড়লে চলবে না। আমাকে ধৈর্য ধরতে হবে। আমি আরিকে কিছু বলার সুযোগ না দিয়ে সোজা ঘর থেকে বের হয়ে সবার সামনে দাঁড়ালাম। আমাকে এই সময় কেউই আশা করেনি তা সবার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। আমাকে দেখে আম্মু রেগে গেল। আব্বু শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আম্মু কি এমন পাপ করেছিলাম আমি, যে তোর মতো মেয়ে আমার হলো? সবাই আজ তোর জন্য আমাকে আর তোর আব্বুকে এত কথা শোনাচ্ছে। সবাই মরে তুই মরতে পারিস না। তোর জন্য তোর বোনটার জীবনও নষ্ট হতে চলল। দেখ সবাইকে, যেখানে কেউ তোর আব্বুর চোখের দিকে তাকিয়ে কেউ কথা বলতো না, আজ তারাই তোর আব্বুকে হাজারটা কথা শোনাচ্ছে। কার জন্য হচ্ছে এসব? শুধুমাত্র তোর জন্য হচ্ছে। কখনো ভাবিনি আম্মুর মুখ থেকে এসব কথা আমার শুনতে হবে। আমি একবার আব্বুর দিকে তাকালাম। আয়া, আব্বু আপনারও কি তাই মনে হয়, যে এসব কিছুর জন্য শুধুমাত্র আমি দায়ী? আমার বোনের জীবনটাও আমার জন্য নষ্ট হচ্ছে। যদি আপনারও তাই মনে হয়ে থাকে তাহলে আমাকে বলুন, আমি আপনাদের জীবন থেকে অনেক দূরে চলে যাব। আব্বু আমার দিকে অসহায় হয়ে তাকিয়ে আছে। আমি আমার সকল প্রশ্নের জবাব পেয়ে গেছি। এবার যা করার আমাকেই করতে হবে। আমি শুধু মুচকি হাসলাম। সবাই একটু ভড়কে গেল আমার মুচকি হাসি দেখে। আয়াত, আরির জীবনে যাতে কোনো সমস্যা না হয় এবং আপনাদের সব সমস্যা সমাধানের জন্য আমি কাল ভোরেই এই বাড়ি ছেড়ে চলে যাব। আপনাদের জীবনের আমার ছায়াটা পর্যন্ত থাকবে না। এক মুহূর্ত দাঁড়ালাম না, দৌড়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। বিয়ের এই সাজ এখন আমার অসহ্য লাগছে। এখন তো আমার এই বিয়ে শব্দটার উপর ঘৃণা জন্মে গেছে। আলনা থেকে একটা থ্রি পিস নিয়ে বাথরুমে চলে গেলাম। কিছুক্ষণ পর আমি বাথরুমে বের হয়ে একটা ব্যাগ নিয়ে জামা কাপড় আর দরকারি কাগজপত্র সব গুছিয়ে নিলাম।
আমি ভালো করেই জানি সবাই ভাবছে আমি বাড়ি ছেড়ে যাওয়ার কথাটা এমনি বলেছি, কিন্তু আমি তো এমনি বলিনি। অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আজকে দিনটা কেমন হওয়ার কথা ছিল আর কেমন হলো ভেবেই একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। হাতের মেহেদিটাতে ফায়াজ নামটা জ্বলজ্বল করছে। আয়াত, জানি না আমি শুধুই আমার ধারণা নাকি যা ভাবছি তাই ঠিক। তবে আমার মনে হচ্ছে এই সব কিছু কারো চক্রান্ত। এই চক্রান্ত থেকে আমি বাঁচতে পারবো না আমি জানি, কিন্তু আমার পরিবারকে আমি বাঁচাবো। আর আমি যদি খুব ভুল না হই তাহলে আমি জানি এসবের পিছনে কে আছে। বাকিদের সাথে পেরে উঠলেও আপনার সাথে পারিনি দেখে আপনাকে আর আপনার মা বাবাকে। আমি আর কিছু বলতে পারলাম না। গলাটা ভারী হয়ে আসছিল। হঠাৎ গালে কিছু ভেজা অনুভব হলো। হাত দিয়ে দেখি আমার চোখ থেকে পানি পড়ছে। আমার নিজের ওপরেই একটু হাসি আসলো। রাতে আর কিছু খেলাম না। আরে একবার এসেছিল খেতে ডাকতে, কিন্তু আমি যাইনি। আমি জানি আম্মুর রাগ কিছুক্ষণের জন্য, কিন্তু এই রাগ ভাঙার আগেই আমি চলে যাব। না হলে সবার বিপদ হতে পারে। আয়াত, কথা দিলাম আমি যে বা যারা এই ঘৃণ্য কাজটি করছে, আপনাকে এবং আপনার মা বাবাকে এভাবে মেরে ফেলেছে, তাদের উদ্দেশ্য কোনোদিন সফল হতে দিব না আর তাদের উপযুক্ত শাস্তিও দিব। খাবার টেবিলে সবাই চুপচাপ বসে আছে। আয়না খেয়ে হাতের চামচা নাড়াচাড়া করছে। ওদের মা বাবা এটা খেয়াল করলেও কিছু বলছে না, কারণ কারোই মন মেজাজ এখন ভালো না। এবার নীরবতা ভেঙে আরি কিছু কথা বলল। আরে আম্মা, একটা কথা বলো তো, যদি আজ আমি কোনো সড়ক দুর্ঘটনায় মরে গেলাম বা আমার হাত পা ভেঙে গেল, তো তার দায় কে আপুর উপর দিবে? আর ধরো আমার বিয়ের সময়ও এমন কিছু হলো, তখন কি সব দোষ আমার ওপর দিবে? আম্মু, কি বলতে চাইছো তুমি? আরে আমি বলতে চাইছি, তুমি যে সবার সামনে আপুকে এত কথা শোনালে, এরপর যদি আপু সত্যি বাসা ছেড়ে চলে যায়, তখন যদি আল্লাহ না হোক আপুর কোনো বিপদ হলো, তখন তো তোমরাই বেশি কষ্ট পাবা। তাছাড়া আপু যাবে কোথায়? এটা কি ভেবে দেখেছো? যাই হোক, আমার যা বলার বলে দিলাম, বাকিটা তোমরা বড় মানুষ, তোমরাই জানো। আমার খাওয়া হয়ে গেছে। আমি ঘুমাতে গেলাম। আই উঠে হনহন করে ঘরে চলে গেল। আই জানে এবার ওর মা বাবা আয়াতের রাগ ভাঙাতে যাবে। আয়াত, যে সিদ্ধান্ত একবার নিয়ে ফেলেছি তা থেকে আমি সরে আসতে পারবো না। তোমাদের উপর আমি রাগ করে নেই। আমি জানি তখন একটা কথাও তোমরা মন থেকে বলনি, কিন্তু কথাগুলো সত্যি ছিল, তাই হয়তো আমার খারাপ লেগেছে। তোমরা তো সব সময় আমার কথায় বিশ্বাস করেছো, তাহলে শেষবারের মতো না হয় আজও বিশ্বাস করো। আমি যেখানেই থাকবো ভালো থাকবো, কিন্তু আমি কোথায় থাকবো আমি সেটা তোমাদের বলতে পারবো না। তার জন্য মাপ চাইছি। আম্মু এসে আমার পাশে বসে মাথায় হাত রাখে। তার চাহনিতে এক অদ্ভুত মায়া ছিল। আরে মা তো, সন্তানকে যতই বকুক না কেন, দিন শেষে তো তারাই সম্বল হয়ে দাঁড়ায়। মায়ের হাত মাথায় পেয়ে আমি তার কোলে মাথা রেখে চোখটা বন্ধ করলাম। আয়াত, আম্মু মাথায় একটু হাত বুলিয়ে দাও না। আজকে নিজেকে খুব অসহায় লাগছিল আমার। আচ্ছা আব্বু, আমি কি দোষ করেছিলাম যে আমার সাথে এমন হলো? আমি কি খুব খারাপ? আব্বু, তোমার কোনো দোষ নেই। দোষটা হচ্ছে লোকচক্ষুর। কিন্তু হঠাৎ করে আগুনটা লাগলো কিভাবে? আমি সেটাই কিছু বুঝতে পারছি না। আর ফায়াজ তো বিচক্ষণ একটা ছেলে ছিল। ওর এরকম পরিণতি মেনে নিতে কষ্ট হচ্ছে। আমি এসব কথা শুনে অন্যমনস্ক হয়ে গেছিলাম। ভাবছিলাম, সত্যিই তো ফায়াজের সাথে কথা বলে যা বুঝেছিলাম তার সাথে তো কাজের কোনো মিল পেলাম না। আচ্ছা, ফায়াজের তো একটা ছোট ভাই আছে, কিন্তু সে কোথায়? তাড়াতাড়ি আম্মুর কোল থেকে মাথা তুলে উঠে বসলাম। আয়াত, আব্বু ফারদিন কোথায়? ওকে তো কোথাও পেলাম না। আগুনে তো শুধু 3 জন মারা গেছে, কিন্তু ও কোথায়? আমার কথা শুনে আম্মু আব্বুর টনক নড়ল। একে অপরের দিকে চাওয়াচাওয়ি করলো।
আব্বু ওই দুর্ঘটনার পর থেকে ফারদিন নিখোঁজ। ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ খুঁজছে ওকে। আমরাও খুঁজেছি কিছু জায়গায় কিন্তু পাইনি। তখনই আমার ফোনে একটা মেসেজ আসলো। আমি অবাক হলাম না, কারণ জানি এই মেসেজটা আসবেই। মেসেজে লেখা, কি গো মায়াপ্রী, বলেছিলাম না আমি ছাড়া অন্য কেউ তোমার জীবনে আসলে তাকে ধ্বংস করে দিব। দেখো আমি কিন্তু আমার কথা রেখেছি। তুমি তো জানো আমি তোমার জন্য পাগল। আজকে এই মেসেজটার মধ্যে কেমন যেন একটা হিংস্রতা পেলাম। নাম্বারটা চেক করতেই দেখি এই নাম্বারের এটা প্রথম মেসেজ, কিন্তু আমাকে তো এই নাম্বারে কখনো মেসেজ করেনি, আমাকে তো অন্য একটা নাম্বারে সব সময় মেসেজ করতো। কি হচ্ছেটা কি? মাথা প্রচন্ড ব্যথা করছে। ফায়েজের সাথে বিয়ে ঠিক হওয়ার পর কখনো মেসেজ আসেনি, তাহলে আজ কেন দিল? তাও আবার অন্য একটা নাম্বারে। আয়াত, আম্মু, আব্বু তোমরা এখন যাও, আমি ঘুমাবো। মাথাটা খুব ব্যথা করছে, কিছু ভালো লাগছে না। আম্মু আমাকে ঔষধ খাইয়ে আব্বুকে নিয়ে চলে যায়। আর আমি ভাবতে থাকি 4 বছর ধরে একটা নাম্বার থেকে সবসময় মেসেজ করতো আমাকে কেউ। কারো সাথে বিয়ে ঠিক হলে সেই বিয়েটা ভেঙে যায়, আমি জানি এটা ওই মেসেজের লোকটাই করেছে। কিন্তু ওই মেসেজের লোকটা তো আমাকে সবসময় স্বপ্ন আন্ডারস্কোর কন্যা বলে ডাকতো, কিন্তু আজ মায়াপ্রী ডাকলো কেন? তাহলে অন্য দিনের মেসেজের মানুষটা আর আজকের মেসেজের মানুষটা আলাদা। কিন্তু আমাকে দেখাতে চাইছে একজন। না, আর কিছু ভাবতে পারছি না। একটা ঘুম দরকার এখন। পরের দিন ভোরে ঘুম ভাঙলো আমার। ফজরের নামাজ পড়ে একবার আইর ঘরে গেলাম। দেখলাম মেয়েটা গভীর ঘুমে আছে। ওর দিকে কিছুক্ষণ থেকে আব্বু আম্মুর ঘরে গেলাম। তারাও ঘুমিয়েছিল। আজকে আমি সবার থেকে দূরে চলে যাব ভাবতেই মনটা ভারী হয়ে আসছে আমার। না, এখান থেকে এক্ষুনি বের হতে হবে। আর কিছু না ভেবে ব্যাগটা কাঁধে নিয়ে বের হয়ে আসলাম। পিছনে তাকানোর ক্ষমতা আমার নেই। জীবনে কখনো ভাবিনি আমাকে আমার আপনজনদের ছেড়ে দূরে কোথাও চলে যেতে হবে। আজ 6 মাস হলো আমি আব্বু আম্মু আর আরিকে দেখি না। দেখবই বা কি করে? তারা আছে টাঙ্গাইল জেলায় আর আমি রাজশাহী জেলায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পড়াশোনা করছি। 3টা টিউশনি করিয়ে নিজের খরচ নিজে চালানোর চেষ্টা করছি। পম্পা, আয়াত, তুমি এত চুপচাপ থাকো কেন? আমাদের সাথে একটু কথা বলো, দেখবে তোমারও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। মুন্নি, ঠিক তাই। তোর কি হয়েছে, এটা কি? হ্যাঁ, সবসময় চুপচাপ থাকলে তোর কথাগুলো একসময় ব্লাস্ট হয়ে যাবে। তখন কিন্তু আমাদের দোষ দিতে পারবি না। আমি আগেই সতর্ক করছি তোকে। আয়াত, আচ্ছা এখন চুপ কর। স্যার ক্লাসে এসেছেন, কোনো কথা এখন বলিস না। কিন্তু স্যারের সাথে একজনকে দেখে আমি অবাকের 7ম পর্যায়ে পৌঁছে গেছি। এটা কি করে হতে পারে? এই মানুষটা আমার সামনে দাঁড়িয়ে আছে কিভাবে? স্যার, তোমাদের তো বলেছিলাম আমি রিটায়ার করছি, তো আমার পরিবর্তে মিস্টার আনাপ তোমাদের ক্লাস নিবে। আশা করি তোমরা আমাকে যেভাবে সম্মান করতে ঠিক সেভাবেই ওনাকে সম্মান করবে। কিছুক্ষণের জন্য একটা ঘরে চলে গিয়েছিলাম, কিন্তু নামটা শোনার পর মনে হচ্ছে হয়তো আমার কোথাও ভুল হচ্ছে। আমার ভাবনার মাঝে স্যার আমাকে ডাকলেন। স্যার, আয়াত এখানে এসো। আনাপও হচ্ছে আয়াত, তোমার কোনো দরকার হলে বা কোনো কিছু জানার থাকলে ওকে জিজ্ঞেস করো, আমার বেস্ট স্টুডেন্টও। আর আয়াত, তোমার উপর দায়িত্ব দিলাম, আনাফের কোনো দরকার হলে তোমাকে যেন পায়। আয়াত, জি স্যার, আমি সম্পূর্ণ চেষ্টা করব। আনাফ স্যারের দিকে তাকালে অতীতের অনেক কথা আমার মনে পড়ে, তাই স্যারের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে আমার দিকে স্যার তাকিয়ে আছে। আনাফ, তো স্যার আমি কাল থেকে ক্লাস নিব। আজ আমার একটু কাজ আছে, আসি তাহলে। আনাফ স্যার আর স্যারও সাথে চলে গেলেন। আমার সবকিছু কেমন গরমিল লাগছে, কিছু ভালো লাগছে না, তাই ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে আসলাম।
পিছন থেকে পম্পা আর মুন্নি ডাকলেও তাকাইনি আমি। খুব অস্থির লাগছে। আয়াত, আমি কি বেশি ভাবছি? একই মুখে একই কথা বলার ধরন, কিন্তু কি করে সম্ভব এটা? যদি সে হতো তাহলে তো আমাকে চিনতে পারতো, কিন্তু তার আচরণ দেখে তো মনে হলো না সে আমাকে চিনে। এমন হাজারটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে আমার। এসব ভাবছি আর নদীতে পাথর দিয়ে ঢিল মারছি। কিছু হিসেব কিছুতেই মেলাতে পারছি না। বাসা থেকে যেদিন বেরিয়ে আসি আমার সিম কার্ড চেঞ্জ করে ফেলি। তারপর থেকে এখন পর্যন্ত তো কোনো নাম্বার থেকে মেসেজ আসেনি। এই ব্যাপারে আমি নিশ্চিত ওই লোকটা আমাকে এখনো খুঁজে পায়নি, কিন্তু এই কোনো পরিস্থিতিতে পড়লাম আমি। সামনের মানুষটার মুখ আমার চেনা, কিন্তু মানুষটা কি একই নাকি ভিন্ন? আনাফ, মিস আয়াত ক্লাস ফাঁকি দিয়ে নদীর ধারে বসে কার ভাবনায় মশগুল আপনি। হঠাৎ কারো কণ্ঠ পেয়ে ভাবনা থেকে বেরিয়ে আসি। পিছনে তাকিয়ে দেখি আনাফ স্যার বুকে হাত গুজে আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। তার এমন করে তাকিয়ে থাকায় কারণটা আমি বুঝতে পারলাম না। আমি কোনো কথা না বলে চুপ থাকলাম। হয়তো তিনি কিছুটা বিরক্ত হলেন। আনাফ, মিস আয়াত, আপনি কি জানেন না কেউ প্রশ্ন করলে তার উত্তর দিতে হয়? আচ্ছা, আপনি মিস তো নাকি মিসেস? আয়াত, কিছু কিছু প্রশ্নের উত্তর হয় না স্যার। আর আমি অবিবাহিতা। সব প্রশ্নের যদি উত্তর পাওয়া যেত তাহলে আমার থেকে খুশি হয়তো কেউ হতো না। আমি নিজেই অজস্র প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছি। আনাফ, সময়ের হাতে সবটা ছেড়ে দিন। দেখবেন সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। আমরা যখন যা দেখি কিংবা যা শুনি তা সবসময় সম্পূর্ণ সত্যি নাও হতে পারে। তাই বিচার না করে কাউকে কিছু বলা উচিত না। আমি কি বলতে চাইছি আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমি শান্ত দৃষ্টিতে তার দিকে তাকালাম। এই কথাগুলোর মানে আমি জানি, কিন্তু তার কথার মধ্যে একটা রহস্যের আভাস পাচ্ছি আমি। আমি কিছু বলবো তার আগেই সে চলে যাওয়ার জন্য অগ্রসর হলো, তাই আর পিছু ডাকলাম না। পিছু ডাকটাকে আমি অনেক ভয় পাই, কারণ পিছনের অনেক স্মৃতি কষ্টদায়ক। নদীর বহমান স্রোতের দিকে তাকালাম। কারোর জন্য অপেক্ষা না করে আপন গতিতে বয়ে চলেছে। আচ্ছা, আমি কি এমন দোষ করেছিলাম যার জন্য আমার জীবনটা এমন হলো? টিউশনি করিয়ে বাসায় যাচ্ছিলাম। কিছুদিন ধরে আমার মনে হচ্ছে কেউ আমার পিছু নেয়। তাই আমি উল্টো রাস্তা দিয়ে বিভিন্ন অলিগলি দিয়ে ঘুরে তারপর বাসায় আসি। বাসার তালা খুলে ঘরে ঢুকে দেখি বিছানার উপর একটা গিফট বক্স। কিন্তু তালাবদ্ধ ঘরে এই গিফট বক্সটা এলো কি করে? গিফট বক্সটা খুলে দেখি আমার কলেজ জীবনের সব ছবিতে। কিন্তু এসব ছবিকে তুললো আর আমার বাসায় ঢুকলো কি করে? তখনই ফোনে একটা মেসেজ আসে। স্বপ্নকন্যা, এত নিষ্ঠুর কেন তুমি? তোমার কি আমার জন্য একটুও কষ্ট হয় না? জানো এই 6টা মাস আমি কি করে কাটিয়েছি? তোমাকে কোথায় কোথায় খুঁজেছি। স্বপ্নকন্যা, আমার ভালোবাসার পূর্ণতা প্রাপ্তির জন্য যে বাধা দিয়েছে তার সময় ঘনিয়ে এসেছে। তাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। আমার জীবন থেকে 6টা মাস সে কেড়ে নিয়েছে। আমার জীবনের দিকে হাত বাড়ানোর মতো স্পর্ধা করেছে। আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করেছে। ওদের প্রত্যেককে আমি নিজ হাতে শাস্তি দিব। আমি খুব তাড়াতাড়ি তোমার সামনে আসব। ইতি। তোমার প্রেমে পাগল আমি। এই তালাবদ্ধ ঘরে এই গিফট বক্সটা এলো কি করে? আর কি সব আবল তাবলো কথা বার্তা লিখেছে? আমাকে খুঁজে পেল কি করে? সব ঝামেলা কেন আমার সাথেই এসে পড়ে? আয়াত, কি লেখা? আমাকে কেড়ে নিতে চেয়েছে। পরিবারের ক্ষতি করতে চেয়েছে। তাহলে কি আমার কোথাও ভুল হচ্ছে? একে তো আনাফ স্যারের রহস্য, তার উপর আবার এই পাগল লোক। এইসবের জন্য যাতে আরিয়ার আম্মু আব্বুর কোনো সমস্যা না হয় তাই আমি এত দূরে চলে এসেছি। আর এবার আমাকে খুঁজে পেল কি করে? তখনই ফোনে আরেকটা মেসেজ আসলো।
স্বপ্নকন্যা, এত চিন্তা তোমার করতে হবে না। আমি এই সব ঝামেলা মিটিয়ে নিব। তুমি চিন্তা করো না। আর আরে আঙ্কেল আন্টি সবাই ভালো আছে। তুমি এখন তোমার সব ভাবনা চিন্তা সাইড করে ভালো মেয়ের মতো খেয়ে ঘুমিয়ে পড়ো। আমি কিন্তু তোমার উপর 24 ঘন্টা নজর রাখছি। আর হ্যাঁ, ভুলেও কোনো ছেলের সাথে কথা বলবা না। আর হ্যাঁ, আমি পাগল তবে তোমার ভালোবাসায়। ভালোবাসি তোমাকে। মেসেজটা পড়ে কিছুক্ষণের জন্য ভাষা হারিয়ে ফেলেছিলাম। এটা কি প্রপোজ ছিল নাকি থ্রেট? কিন্তু লোকটা জানলো কি করে আমি কি কথা এখন বলেছি? এসব আকাশ পাতাল ভেবে না খেয়ে ঘুমিয়ে পড়ি। এখন খেতে ইচ্ছে করছে না। মুন্নি, কিরে এমন বেজার মতো মুখ করে আছিস কেন? মনে হচ্ছে কেউ তোকে ডিটারজেন্ট ছাড়া কাপড় ধুতে বলেছে। আয়াত, ফালতু কথা কম বল। আজকে আরির কথা খুব মনে পড়ছে জানিস। এখন আমার সাথে থাকলে হয়তো কত আবদার করত। কিন্তু সবকিছু এক মুহূর্তে শেষ হয়ে গেল। মুন্নি দেখ, তোর জীবনের সব ঘটনাই আমার জানা। তোকে তো এখন থেকে দেখছি না, সেই ছোট থেকে আমরা একসাথে পড়াশোনা করেছি। তবে এইবার মনে হয় ওই লোকটাকে খুঁজে বের করা দরকার। আয়াত, আমি জানি রে। সেই চেষ্টায় তো 6 মাস ধরে করে আসছি। কিন্তু কোনো কিছুই করে উঠতে পারলাম না। তোকে একটা কথা বলার ছিল। গতকালের সব ঘটনা মুন্নিকে বললাম। ওর মুখ দেখে বুঝতে পারছি ও হয়তো ভয় পেয়েছে। মুন্নি, তুই এখন থেকে ওই বাসায় থাকবি না। আমার সাথে আমার বাসায় থাকবি। কোনো কথা আমি শুনবো না। বাপরে বাপ, তালাবদ্ধ ঘরে ঢুকে যে ওই বক্সটা রেখে যেতে পারে সে সব পারে। তুই আজই আমার সাথে বাসায় যাবি। তখনই কোথা থেকে আনাফ স্যার আমাদের সামনে এসে দাঁড়ালেন। হঠাৎ সামনে আসাতে একটু ভেবাচেকা খেয়ে গেলাম আমরা। আনাফ, আয়াত, মুন্নি, শোনো, তোমাদের ক্লাসে আমার ভাই নতুন ভর্তি হয়েছে। আমি তো ক্লাসে ব্যস্ত থাকবো, তোমরা একটু ওকে কলেজটা ঘুরিয়ে দেখিয়ে দিও। মুন্নি, ঠিক আছে স্যার। আপনি তার সাথে আমাদের পরিচয় করিয়ে দিন, বাকিটা আমরা দেখে নিব। তাই না আয়াত? আমি শুধু ঘুম বলে চুপ করে গেলাম। আনাফ স্যার আমার দিকে এক পলক তাকিয়ে চলে গেল। হয়তো কিছু বলতে চেয়েছিলেন কিন্তু বলা হয়ে উঠল না। ক্লাসে গিয়ে যথারীতি মাঝামাঝি সিটে বসলাম। আনাফ স্যার ক্লাসে এসে একটা ছেলেকে ভেতরে আসতে বলল। ছেলেটাকে দেখে আমি আকাশ থেকে পড়লাম। না, আমি প্রথমে যা ভেবেছিলাম তাই ঠিক। আমি সব ক্লাস একদম চুপচাপ করলাম। ক্লাস শেষে চলে গেলাম নদীর ধারে। যখন আমার সবকিছু বিরক্ত লাগে বা যখন মন খারাপ লাগে তখন আমি এখানে আসি। আগন্তুক, তা ভাবি আমাকে কি ভুলে গেছো? নিজের একমাত্র দেবরকে কেউ ভুলতে পারে নাকি? এটা কিন্তু তোমার ভীষণ অন্যায় হয়েছে। আমি কিন্তু খুব রাগ করেছি। এমনিতেই মেজাজ খুব একটা ভালো ছিল না, তার উপর এমন কথা শুনে রাগ উঠে গেছে আমার। হাতের কাছে একটা গাছের ডাল পেলাম। ওটা হাতে তুলে নিয়ে দিলাম একটা বাড়ি ওকে। ফারদিন, এত জোরে কেউ মারে? যদি আমার কিছু হয়ে যেত তখন তো কষ্টটা তুমিই পাবে। এবার আর নিজেকে সামলাতে পারলাম না। হাঁটু ভেঙে বসে মুখে 2 হাত দিয়ে ডেকে কাঁদতে লাগলাম। ফারদিন এতক্ষণ মজা করলেও এখন ওর খারাপ লাগছে। আনাফ, এভাবে কান্না করে কি বোঝাতে চাচ্ছেন আপনি? আপনি একাই কষ্টে ছিলেন। এভাবে কান্না করলে সহানুভূতি ছাড়া কিছুই পাবেন না। আমি চোখ মুছে সোজা হয়ে দাঁড়ালাম। নিজেকে কারো সামনে আর ফুটবল দেখাতে চাই না। আয়াত, সহানুভূতি কখনোই আমি কারো কাছে আশা করিনি আর না চাই। আমি অন্তত নিজের পরিচয় লুকিয়ে রাখিনি, আর যাই করে থাকি না কেন। তাই না আনাফ স্যার? সরি ফায়াজ। আনাফ, পরিচয় আমি গোপন করিনি, আমার পুরো নামটা কলেজের বোর্ডে দেখে নিতে পারতেন। আনাফ উদ্দিন ফায়াজ আমার পুরো নাম।
আয়াত, তাহলে কেন এমনটা করলেন আমার সাথে? কি দোষ করেছিলাম আমি? ওই অ্যাক্সিডেন্ট তাহলে কি সব মিথ্যে ছিল? আমাকে শুধু একবার বলতেন বিয়েতে আপনি রাজি না, আমি নিজে ভেঙে দিতাম। এভাবে সবার সামনে আমাকে আর আমার পুরো পরিবারকে ছোট হতে হতো না। আজ আমি আমার পরিবারের থেকে এত দূরে আছি শুধুমাত্র ওই ঘটনাটার জন্য। আমার পুরো জীবনটা ওলটপালট হয়ে গেছে। কেন করলেন এমনটা? কেন? ফারদিন, ভাবি, তুমি আগে শান্ত হয়ে সবটা শুনো। আয়াত, ফারদিন প্লিজ আমাকে ওই নামে ডেকো না। আমার আর কিছুই শোনার নেই। আমাকে আমার মতো ছেড়ে দেও। অনেক সহ্য করেছি, এখন আমি খুব ক্লান্ত। আমি হাঁপিয়ে উঠেছি এত কিছুর মধ্যে। আজকের পর থেকে আপনি শুধুই আমার প্রফেসর আর ফারদিন আমার ক্লাসমেট। এর বেশি কিছু না। এক মুহূর্ত দাঁড়ালাম না, দৌড়ে চলে আসলাম আমি। মুন্নির বাসায় গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে লাগলাম। কেন আমার সাথেই এমন হয়? আমার জীবনটা ওই নদীর ভাসমান নৌকাগুলোর মতো হয়ে গেছে। যখনই ভাবি নৌকাটা ভালোভাবে চলবে তখনই তীরে এসে ডুবে যায়। যাদের ভেবেছিলাম আমি মৃত, আজ তারাই আমার সামনে দাঁড়িয়েছিল। মুন্নিদের বাসাটা দোতলা বিল্ডিং। নিচতলায় ওরা থাকে আর দোতলা ভাড়া দিয়েছে। আমি এখন ছাদে আছি। রাত প্রায় 12টার কাছাকাছি। রাতের চাঁদটা কি ঝলমল করছে। কি চমৎকার দৃশ্য। শীতের আমেজ থাকা একটা চাদর গায়ে জড়ানো আমার। হালকা বাতাস বইছে। শুধু এক কাপ কফির খুব অভাব মনে হচ্ছে। মুন্নি, কফি হাজির। নে ধর এটা। মুন্নিকে এত রাতে এখানে দেখে খুব একটা অবাক হলাম না। ও আর আমি প্রায় রাত 1টা কি 12টা পর্যন্ত জেগে থাকি। ওর হাত থেকে কফিটা নিয়ে খেতে শুরু করলাম। মুন্নিও আমার পাশে এসে দাঁড়িয়ে রাতের আকাশ উপভোগ করছে। মুন্নি, তাহলে আনাফ স্যার মানে ফায়েজ ভাইয়া আর ফারদিন বেঁচে আছে? তাহলে এত কিছুর মানে কি? আয়াত, যদি আমি জানতাম তাহলে হয়তো আমার থেকে বেশি খুশি কেউ হতো না। এই নে, মেসেজ চলে এসেছে। স্বপ্নকন্যা, তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, তোমার খোঁজা আমার 2 মিনিটের কাজ। কিন্তু তুমি বাসা চেঞ্জ করেছো দেখে যে তোমার বাসায় আসতে পারবো না, এটা কিন্তু ভুলেও ভেবো না। যেমন এই দেখো, তুমি আর মুন্নি হাতে কফি নিয়ে জোছনা বিলাস করছো আর আমি তোমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি, কিন্তু তুমি তো টের পেলে না। ইস, এখন যদি মুন্নির জায়গায় আমি তোমার পাশে থাকতে পারতাম, আফসোস। যাক গে, বাদ দাও। রাতের খাবারটা না খেয়ে চেহারার কি হাল করেছো? হ্যাঁ, এখনই কিছু খাবে, তারপর ঘুমাবে। না হলে কিন্তু তোমার খবর আছে। আমি আর মুন্নি মেসেজটা পড়ে আশেপাশে তাকালাম। দেখলাম দূরে একজন একটা গাড়ি চলে গেল। ইস, একটুর জন্য মুখটা দেখতে পেলাম না। ভার্সিটির ক্যাম্পাসে আমি আর মুন্নি ঢুকলাম। সবাই কেমন অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা আমার মোটেও স্বাভাবিক লাগছে না। দেখলাম ফারদিন মুচকি মুচকি হাসে। আনাফ স্যারও এক দৃষ্টিতে তাকিয়ে আছি। বুঝলাম না ব্যাপারটা কি হলো। মুন্নির দিকে তাকিয়ে দেখলাম ও এভাবে তাকিয়ে আছে। এখন তো আমার মেজাজটাও খারাপ হয়ে গেল। আয়াত, এখানে কি সার্কাস হচ্ছে? কারো কোনো কাজ নেই। আমাকে দেখ, শেষ হলে সবাই যে যার কাজে যেতে পারেন। একটা মেয়ে সামনে এসে দাঁড়ালো। মুখ দেখে মনে হচ্ছে বাংলার পাঁচও এর থেকে সুন্দর। যারা, তোমাকে তো ভেবেছিলাম ভোলাভালা, কিন্তু তুমি তো দেখি সুবিধাবাদী এবং নিজ প্রকৃতির একটা মেয়ে। আয়াত, তা আমার উপর এই ধরনের অভিযোগের কারণটা কি জানতে পারি? যারা মুখ বেঁকিয়ে তাকালো আমার দিকে। অদ্ভুত তো, মুখ বাঁকানোর কি আছে? যারা, শুনলাম আয়াত স্যারের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে। আনাফ স্যার ভার্সিটিতে আসলো মাত্র 1 সপ্তাহ হলো। এর মধ্যে এমন কি করলে যে স্যারের সাথে একেবারে তোমার বিয়ে ঠিক হয়ে গেল?
তোমার মতো মেয়েরা তো শুধু এটাই পারে স্যারের মতো ভালো মানুষদের ফাঁসাতে। আয়াত বলা শেষ। আর কে বলল আনাফ স্যারের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে? এখানে কেউ কি জানে আমার মা বাবা আমার পরিবার কোথায় থাকে? আর একটা কথা সবাইকে পরিষ্কার করে বলে দিচ্ছি, আনাফ স্যার আমার শিক্ষক ছিলেন, আছেন আর থাকবেন। এর বাহিরে আর কিছু না। মজা নেওয়া শেষ, সবার এবার আসতে পারেন। আমি শেষের কথাগুলো আনাফ স্যারের দিকে তাকিয়ে বলেছি। এসব কিছুর মধ্যে খেয়াল করলাম ফারদিনের মুখে অনুতপ্তের ছাপ। কিন্তু কেন? ও কি করেছে? হয়তো আমি কিছুটা আন্দাজ করতে পেরেছি। আয়াত, আর হ্যাঁ যারা, তুমি আমার জুনিয়র, তাই সিনিয়রদের কিভাবে সম্মান দিতে হয় সেটা কি তুমি শিখোনি? বড়দের সাথে কেউ এভাবে কথা বলে? সময় আছে, শুধরে যাও, না হলে বিপদে পড়তে পারো। এবার সবাই নিজেদের ক্লাসে যাও। মুন্নি, আরে ছাড় তো, বাচ্চা মানুষ ভুল করে ফেলেছে। আর যারা, আজকের কথাগুলো যদি মাথায় ঢুকে থাকে তাহলে আমার সামনে আর এসো না। মুন্নি আমার হাত ধরে ওখান থেকে চলে নিয়ে এলো। আনাফ স্যার যে আমার দিকে তাকিয়ে ছিল এটা আমি নিশ্চিত, কিন্তু আমি একবারও তাকাইনি। কি লাভ অযথা মায়া বাড়িয়ে। যাই হোক, মুন্নি আর আমি ক্লাসে এসে সিটে বসে পড়লাম। সকলের উপর তখনকার ঘটনাটা এখনো প্রভাব আছে, তাই আমার থেকে একটু দূরে দূরে আছে। সবাই যার যার মতো থাকুক আর আমাকেও আমার মতো থাকতে দিক। আনাফ স্যার ক্লাসে ঢুকে সরাসরি পড়ানো শুরু করে দিলেন। সবাই একবার আমার দিকে তো একবার আনাফ স্যারের দিকে তাকাচ্ছে। ব্যাপারটা আমার কাছে বিরক্তিকর। আনাফ, তোমরা সবাই আমার আর মিস আয়াতের দিকে না তাকিয়ে বইয়ের দিকে তাকালে হয়তো একটা ভালো রেজাল্ট করতে পারবে। আর এসব ঘটনা যেন ভার্সিটিতে যেন আর না হয়। মিস আয়াত ছুটির পর আমার সাথে একবার দেখা করবেন। আমি আর হ্যাঁ বা না বললাম না, চুপ করে থাকলাম। মুন্নি আমাকে খোঁচা দিচ্ছে আমি যাব কি যাব না, এজন্য আমি ওকে চুপ করে থাকার জন্য ইশারা করলাম। ক্লাস শেষ করে মুন্নির সাথে ক্যাম্পাসে বসেছিলাম। তখনই একটা ছেলে এসে বলে আনাফ স্যার আমাকে ডেকে পাঠিয়েছেন। একরাশ বিরক্তি নিয়ে গেলাম স্যারের রুমে। আয়াত, ভেতরে আসতে পারি স্যার? আনাফ, ভেতরে আসুন মিস আয়াত। তা আপনাকে তো আমি ছুটির পরপরই আসতে বলেছিলাম, কিন্তু আপনি আসেননি কেন জানতে পারি? আয়াত, দুঃখিত। তো বলুন কেন ডেকেছেন আমাকে? যদি কোনো দরকার থাকে তাহলে বলুন, না হলে আমার একটু কাজ আছে। আনাফ, আপনি কি আমাকে কাজ দেখাচ্ছেন মিস আয়াত? আয়াত, আপনি যেটা মনে করেন সেটা আপনার চিন্তা ভাবনার উপর নির্ভর করে। আনাফ, যাই হোক, কথায় কথা বাড়ে। যেই জন্য আপনাকে ডেকেছি তা হলো আপনাদের ক্লাসের সকলকে কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, কিন্তু সবাই করলেও আপনি করেননি। তো এইখানে নতুন অ্যাসাইনমেন্ট আছে আর সাথে পুরনোগুলো 1 সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। এর চেয়ে বেশি সময় আপনাকে দেওয়া হবে না। এবার আপনি আসতে পারেন। আমি অ্যাসাইনমেন্ট গুলো নিয়ে রুম থেকে বের হয়ে গেলাম। আমার পুরনো অ্যাসাইনমেন্ট একটা বাদ আছে, বাকিগুলো করা শেষ। এখন এগুলো করতে আমার বেশি সময় লাগবে না। ওখান থেকে বের হয়ে মুন্নিকে নিয়ে বাসায় চলে আসলাম। আজকে আর ক্লাস করতে ইচ্ছে করছে না। রাতে অ্যাসাইনমেন্ট নিয়ে বসলাম। অ্যাসাইনমেন্টের ভিতরে একটা চিঠি পেলাম। আমি ভাবছি চিঠি এলো কি করে আর কে দিল। প্রিয় আয়াত, আদালতের আসামিকেও একটা সুযোগ দেওয়া হয় তার পক্ষে কথা বলার জন্য। তাহলে তুমি কেন আমাকে কথা বলার একটা সুযোগ দিলে না? একটাবার না হয় আমার কথাগুলো শুনতে, তাহলে হয়তো আজ সকালে ভার্সিটির কথাগুলো সত্যি হতো কিছুটা। ফারদিন সবাইকে এটা বলেছিল, কিন্তু ও ভাবতে পারেনি তোমাকে সবাই এভাবে কথা শোনাবে। যদি তোমার মনে হয় আমার কথাগুলো একবার হলেও শোনা উচিত, তাহলে কাল ছুটির পর নদীর পাড়ে চলে এসো। আমি অপেক্ষায় থাকবো। ইতি। আনাফ।
মুন্নি, কি রে? এমন মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? এই কাগজে কি লেখা? আরে কথা বল। আয়াত, নিজেই পড়, দেখ কি লেখা এই কাগজে। মুন্নির হাতে কাগজটা ধরিয়ে আমি বারান্দায় চলে গেলাম। ভাবছি আমার কি কাল যাওয়া উচিত। মুন্নি চিঠিটা পড়ে চুপচাপ আমার পাশে এসে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ নীরবতা কাটল। মুন্নি, আমার মনে হয় কাল তোর যাওয়া উচিত। হয়তো তুই এমন কিছু জানতে পারলি যেটা তোর কোনো কাজে লেগে গেল। আমি কিছু বলবো তার আগেই সেই অজানা ব্যক্তির মেসেজ চলে আসলো। মেসেজে স্বপ্নকন্যা, আমি তোমাকে যেদিন থেকে দেখেছি সব সময় আমার স্বপ্নে তোমার আনাগোনা ছিল, এখনো আছে। তাই স্বপ্নকন্যা নামটা তোমাকে দিয়েছি। তোমাকে এই নাম ছাড়া দ্বিতীয় কোনো নামে কিন্তু আমি ডাকতে পারবো না। আর হ্যাঁ, তুমি এর আগে মায়াবতী নামে যে মেসেজগুলো পেতে, ওগুলো কিন্তু আমি করতাম না। যে করতো সে এখন আদর যত্ন পাচ্ছে। এমন আদর যত্ন করছি যে দ্বিতীয়বার আর হাত তুলে কখনো মেসেজই করতে চাইবে। আর হ্যাঁ, কাল কিন্তু এসো। তোমার জন্য সারপ্রাইজ আছে। ইতি ডট ডট ডট। মুন্নি, বই নেই পোলায় তো দেখি সেই লেভেলের ডেঞ্জারাস, সাথে রোমান্টিক। আচ্ছা দোস্ত, আমার তো এখন একটা সন্দেহ হচ্ছে। আয়াত, আমারও হচ্ছে। আনাফ স্যারই কি এই মেসেজের মানুষ? মুন্নি, যদি স্যার হয় তাহলে আমি তোকে বলবো লক্ষ্মী মেয়ের মতো রাজি হয়ে যাবি। কারণ স্যারকে তো এতদিন দেখছি মানুষরা খারাপ না। হয়তো কোনো কিছুর চাপে পড়ে, নয়তো কিছু একটা ঘটার জন্য এমন হয়েছে। আয়াত, আচ্ছা ঠিক আছে, ভেবে দেখব। এখন ঘুমাতে যা। আমাকেও ঘুমাতে দে। এই অ্যাসাইনমেন্ট কাল দেখে নিব। মুন্নি ওর ঘরে চলে গেলে আমি হাতে ফোনটা নিয়ে বিছানায় শুনে ফোনটা নাড়তে লাগলাম। আর বারবার মেসেজটা দেখতে লাগলাম। কত কিছু হচ্ছে আমার জীবনে, জানি না আর কি কি হবে। আচ্ছা আম্মু, আব্বু আর আরি এখন কি করছে? আরি হয়তো এখন কোল বালিশ নিয়ে ঘুমাচ্ছে। আর আব্বু টিভিতে খেলা দেখছে, আম্মু সিরিয়াল দেখার জন্য আব্বুর সাথে ঝগড়া করছে। আমি থাকলে তো এসব করতে পারতো না। কারণ আমি টিভিতে কার্টুন দিয়ে রাখি, তখন সবাই কার্টুনে দেখে। আজকের দিনটা শুরু হলো আমার ফোনের বিরক্তিকর অ্যালার্মের শব্দের জন্য। আড়মোড় করে শোয়া থেকে উঠলাম। ফ্রেশ হয়ে মুন্নির ঘরে গেলাম। ওমা, গিয়ে দেখি 2 বছরের বাচ্চার মতো ঘুমাচ্ছে। আমি আবার নিজের ঘুম না হলে অন্যের ঘুম সহ্য হয় না। তাই সুন্দর করে পানির বোতলটা নিয়ে ওর মুখের উপর ডালতে যাব, তখন মনে হলো ওর জন্য বিছানাটা ভিজে যাবে। তাই হাতে একটু পানি নিয়ে জাস্ট মুখে পানির ছিটা দিলাম। মুন্নি চোখ মুখে পানির অস্তিত্ব অনুভব করে উঠে পড়ে আস্তে আস্তে। মুন্নি, সমস্যা কি? হ্যাঁ, পানি আসলো কই থেকে? হ্যাঁ, আর আমার ঘুম ভাঙালি কেন? আয়াত, কয়টা বাজে দেখেছিস? তাড়াতাড়ি উঠে পড়। প্রাণপণে ছুটে চলেছে আরি। যে করেই হোক ওকে এখান থেকে পালাতে হবে। ওর বোনকে খুঁজে বের করে সব বলতে হবে। আরি অনেক আঘাত পেয়েছে, ঠিকমতো দৌড়াতেও পারছে না। আশেপাশের অনেকে ওকে দেখছে, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না। হঠাৎ একটা গাড়ি আরির সামনে চলে আসলো। ও ভয়ে চিৎকার করে উঠল, আই আপু! হঠাৎ আয়াতের বুকটা ছ্যাঁতো করে উঠল। মনে হলো আরি ওকে ডাকছে। আমার এরকম ছটপটানি দেখে মুন্নি হাতে পানির বোতল দিল। এক ঢোকে পানিটা খেয়ে নিলাম। মুন্নি, কি হয়েছে? এমন ছটপট করছিস কেন? শরীর কি খারাপ লাগছে? আয়াতও জানি না, তবে মনে হলো আরি ডাকলো আমাকে। মুন্নি, ধুর, আরি তোকে ডাকবে কি করে? তুই পাগল হয়েছিস নাকি? আয়াত, আচ্ছা বাদ দে।
চল দেখি আনাফ স্যার কি বলার জন্য ডেকেছে। মুন্নি, আমার একটু কাজ আছে, তুই গিয়ে দেখ স্যার কি বলে। আমি চলে গেলাম আনাফ স্যারের সাথে দেখা করতে। মুন্নিও চলে গেল ওর গন্তব্যে। অনেকক্ষণ ধরে নদীর ধারে বসে আছি, কিন্তু স্যারের কোনো খবর নেই। শান্ত পরিবেশ, হালকা বাতাস, নদীর স্রোতের শব্দ, চারিদিকে একটা অন্যরকম পরিবেশ হয়ে গেছে। এর মধ্যে আনাফ স্যার যে কখন আমার পাশে এসে বসেছেন খেয়ালই করিনি। আনাফ, তুমি যে আসবে এটা আমি ভাবিনি। ভেবেছি হয়তো অভিমানটা অনেকটা বেশি। আয়াত, অভিমান তো আমি কারো ওপর করিনি। কারণ আমার অভিমানের মূল্য কারো কাছে নেই। এখন এসব কথা বাদ দিয়ে বলুন, কেন ডেকেছেন আমায়? আনাফ, খুব বেশি ব্যস্ত তুমি, জানি আমি। বেশি সময় নিব না তোমার। সামনে তাকিয়ে দেখো কি সুন্দর এই নদীটা। ঠিক এরকমই একটা নদীর সামনে একটা মেয়েকে দেখেছিলাম। সাদা কলেজ ড্রেস পরা ছিল, হয়তো বান্ধবীদের সাথে ঘুরতে এসেছিল। আমি আর ফারদিন ছিলাম ওখানে। ওই মেয়েটাকে দেখে চারিদিকের কোনো কিছুই আর খেয়াল ছিল না। এতটাই বিভোর ছিলাম যে মেয়েটা আর ওর বান্ধবীরা যে চলে গেছে খেয়ালই করিনি। ফারদিনের ধাক্কায় হুঁশ আসে। তারপর বিভিন্ন জায়গায় মেয়েটাকে দেখতে আড়ালে যেতাম। আমি তখন অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি, আর ওই মেয়েটা ইন্টার প্রথম বর্ষে। এভাবেই দিন চলতে লাগলো। তারপর বুঝতে পারি ওই বাচ্চা মেয়েটাকে আমি ভালোবেসে ফেলেছি। আমার সব বন্ধুরা পর্যন্ত ওকে দেখেছে, আর সেটাই আমার কাল হলো। এতটুকু বলে থামলো আনাফ। আমি ভাবছি যদি উনি অন্য কাউকে ভালোবেসে থাকেন তাহলে এটাই হয়তো বিয়েটা ভাঙার কারণ। আনাফ আমার সবচেয়ে কাছের বন্ধু রবিন। ও যখন মেয়েটাকে দেখে ওর মনে অন্য ধরনের চিন্তাধারা সৃষ্টি হয়েছিল। আরেকটা কথা কি জানো? যেদিন ওকে দেখেছিলাম সেই দিন থেকে ওকে আমি রাতের বেলায় মেসেজ করি। কিন্তু যে নাম্বার থেকে মেসেজ করি, মেসেজ করে ওই নাম্বারটা বন্ধ করে দেই। আমি চমকে উঠি আনাফ স্যারের কথায়। আমি যা ভাবছি তা কি ঠিক? আনাফ আমার দিকে তাকিয়ে হয়তো আমার চমকে ওঠার কারণটা বুঝতে পেরে মুচকি হাসি দিল। আনাফ, রবিন ছিল একটু অন্য রকমের। ওর যা পছন্দ ছিল তা ওর যে কোনো মূল্যেই চাই। আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। রবিন সব সময় চেষ্টা করতো যাতে আমি সবার সামনে ছোট হতে পারি, কিন্তু সব সময় তার উল্টোটা হতো। ও সবার সামনে খারাপ হয়ে যেত। তাই আমার প্রতি ওর একটা রাগ কাজ করতো সব সময়। ওর যেদিন ওই মেয়েটার ছবি আমার কাছে দেখেছিল সেই দিন থেকে অদ্ভুত আচরণ করত। ওর হাবভাব মোটেও সুবিধার লাগছিল না। তাই আমি সব সময় চেষ্টা করতাম যাতে রবিন ওর কোনো ক্ষতি করতে না পারে। আমি আড়ালে সব সময় ওকে রবিনের হাত থেকে বাঁচাতাম। কিন্তু সবটাই ওর অজানা। হঠাৎ করে রবিনের কি হলো জানি না। কাউকে কিছু না বলে উধাও হয়ে গেল। 4 বছর ওর কোনো হদিস পাইনি। আমরাও কেউ খোঁজার চেষ্টা করিনি। নিজের প্রিয় মানুষটার সাথে যখন আমার বিয়ে ঠিক হলো তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে বেশি সুখী মানুষ বলে মনে হলো। সবই ঠিক চলছিল, কিন্তু বিয়ের দিন রাতে যখন আমরা সবাই রওনা দিয়েছিলাম, মাঝ রাস্তায় হঠাৎ গাড়িটা খারাপ হয়ে যায়। ফারদিন বাইকে করে পিছনে আসছিল। গাড়িতে আমি, আম্মু আর আব্বু ছিলাম শুধু। আমার অনেক দিনের ইচ্ছে ছিল নিজের বিয়েতে নিজে গাড়ি চালিয়ে যাব। তাই ড্রাইভিং সিটে আমি বসেছিলাম। হঠাৎ করে একটা গাড়ি এসে আমাদের গাড়িটাকে ধাক্কা দিল। আমি কোনোরকম সামলিয়ে গাড়িটাকে একটা সাইডে পার্ক করে আম্মু আর আব্বুকে নিয়ে গাড়ি থেকে বের হয়ে আড়ালে গিয়ে দাঁড়ালাম। গাড়ির গ্লাসগুলো সব লাগানো ছিল আর ডোরও সব রিমোট দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। আমরা আড়াল থেকে দেখলাম যে গাড়িটা আমার গাড়িটাকে ধাক্কা দিয়েছিল। ওই গাড়ি থেকে কিছু মুখোশ পরা লোক বের হয়ে কিছু বুঝে ওঠার আগেই গাড়িটাতে আগুন ধরিয়ে দিল। এই দৃশ্য দেখে আম্মু ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল।
গাড়িতে আগুন ধরিয়ে ওরা হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। ফারদিন তখন এসে দেখে গাড়িতে আগুন জ্বলছে। ও তো খুব ভয় পেয়েছিল, কিন্তু পরে আমরা ওর সামনে গিয়ে দাঁড়াই। ও আমাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। তারপর আম্মুকে নিয়ে সোজা হসপিটালে চলে গিয়েছিলাম। ওখানেই ছিলাম 3 দিন। কারণ ওই ঘটনাটার জন্য আব্বু আম্মু খুব অসুস্থ হয়ে পড়েছিল। তাই তোমার খবর আর নেওয়া হয়ে ওঠেনি আমার। কিন্তু পরে যখন জানতে পারি তোমার সাথে এই ঘটনা ঘটেছে, তখন তোমাকে অনেক জায়গায় খুঁজেছিলাম কিন্তু পাইনি কোথাও। পরে তোমার বান্ধবী মুন্নির কথা জানতে পারি, তখন খবর পাই তুমি এখানে আছো। এবার বলো তো, এত কিছুর মাঝে আমার দোষটা ঠিক কোথায় ছিল? যাকে ভালোবাসি তাকে হালাল ভাবে চাওয়াটা কি পাপ? আমি তার এসব কথার পরিপ্রেক্ষিতে কি বলবো বুঝতে পারছি না। একটা মানুষ এভাবে আড়ালে থেকে আমাকে ভালোবাসলো, আবার সব রকমের বিপদ থেকে এভাবে রক্ষা করলো। এসব ভাবনার মাঝে অন্যমনস্ক হয়ে বলে ফেললাম, আয়াত, হালাল ভাবে তাকে চাওয়াটা অন্যায় নয়, বরং এতে সবচেয়ে ভালো হয়েছে। আমার কথা শুনে আনাফ স্যারের মুখে এক খুশির ঝলক ফুটে ওঠে, যেন উনি এটাই আমার কাছে আশা করেছিলেন। আমার হঠাৎ একটা কথা মনে পড়লো, আয়াত, এইসব কিছুর পিছনে কি আপনার বন্ধু রবিন আছে? আর মাঝখানে যে আমাকে মেসেজ করতো সেটা আপনার বন্ধু রবিন ছিল? আনাফ, তোমার সব প্রশ্নের একটাই উত্তর, হ্যাঁ, এসব কিছুর পিছনে রবিন আছে। তখনই ফারদিন দৌড়াতে দৌড়াতে আমাদের কাছে আসলো। ওকে দেখে অনেকটা বিচলিত মনে হলো, যেন অনেক ভয় পেয়ে আছে। ফারদিন, ভাইয়া, সর্বনাশ হয়ে গেছে। ওদের উপরে অ্যাটাক হয়েছে। আঙ্কেল আন্টিকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে, কিন্তু আরিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এতক্ষণ কিছু না বুঝলেও আরির নামটা শুনে বুঝে গেলাম আমার পরিবারে একটা ঝড় উঠেছে। আয়াত, আরি, আম্মু, আব্বু, কি হয়েছে? প্লিজ আমাকে সত্যিটা বলো ফারদিন। ফারদিন কোনো উপায় না পেয়ে সব সত্যিটা বলে দেয় যে ওদের ওপর আক্রমণ হয়েছে। খবরটা পেয়ে আনাফ ওখান থেকে চলে গেছে। এখানে আমি আর ফারদিন আছি শুধু। আয়াত, কখন হয়েছে এইসব? ফারদিন, গতকাল রাতে এসব কিছু হয়েছে। তুমি চিন্তা করো না, আইকে ঠিক খুঁজে পাওয়া যাবে। আইর চিন্তায় আমার মাথা ফেটে যাচ্ছে। তখনই একটা ফোন আসে আমার কাছে, আননোন নাম্বার থেকে। আমি কিছু একটা আন্দাজ করে ফোনটা রিসিভ করে কানে নিলাম। আমার গলা থেকে কথা বের হচ্ছে না। অনেক কষ্টে হ্যালো বললাম। আগন্তুক, হ্যালো ও মায়াবতী। ওই আনাফ নিশ্চয়ই তোমাকে এতক্ষণে আমার কথা বলে দিয়েছে, রাইট? ইয়াহিয়া, আমি জানতাম। একদিক দিয়ে ভালোই করেছে, এই লুকোচুরি আর ভালো লাগছিল না, অনেক বোরিং লাগছিল। আয়াত কেন ফোন করেছেন আমাকে? আপনার ফাজলামি সহ্য করার মতো পরিস্থিতিতে আমি এখন নেই, তাই অযথা ফোন করে বিরক্ত না করলেই খুশি হব। আগন্তুক, আরে আরে, রাগ করছো কেন? আচ্ছা যাও, কাজের কথায় আসি। তুমি কি জানো আমার একমাত্র শালিকা এই মুহূর্তে আমার কাছে আছে? আমি চমকে উঠলাম। একবার ফারদিনের দিকে তাকিয়ে ফোন লাউড স্পিকারে দিলাম। আয়াত, আই আপনার কাছে। কেন আপনি ওকে আটক করে রেখেছেন? ছেড়ে দিন আমার বোনকে। আগন্তুক, আরে এত চিন্তা করছো কেন? ও তো ওর হবু দুলাভাইয়ের কাছেই আছে। চিন্তার কিছুই নেই। তবে তুমি যদি আর 30 মিনিটের মধ্যে আমার বলা জায়গায় না আসো, তাহলে বলতে পারছি না আর এর সাথে কি হবে। আয়াত, মানে কি করবেন আপনি? প্লিজ আমার বোনের কোনো ক্ষতি করবেন না। আমি আসবো। কোথায় আসতে হবে বলুন, আমি আসছি। আগন্তুক, আমি একটা ঠিকানা মেসেজ করে দিচ্ছি, তবে তোমাকে একা আসতে হবে।
ওই যে ফারদিন আর আনা ফেরা যেন কিছু না জানে। আমি ফারদিনের দিকে তাকালাম। ও আমাকে ইশারায় আশ্বাস দিল সব ঠিক হয়ে যাবে। ফারদিনের যে খুব রাগ উঠছে তা ওর মুখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। আয়াত, নানা কেউ জানবে না। তারপর ফোনটা কেটে গেল। একটা মেসেজ আসলো। দেখলাম একটা জায়গার নাম লেখা আছে। আমি মেসেজটা ফারদিনের ফোনে ফরওয়ার্ড করে দিয়ে ওই ঠিকানার জন্য বের হয়ে গেলাম। ফারদিন যা করার করবে। এত কিছুর মধ্যে আনাফ যে কোথায় চলে গেল বুঝতে পারলাম না। হয়তো ও হসপিটালে আম্মু আব্বুর কাছে গেছে। একটা পুরনো বাড়ি, দেখতে 80-এর দশকের জমিদার বাড়ির মতো। বাইরে থেকে দেখতে যে কতটা ভয়ানক তা বলার মতো না। যত্নের অভাবে আজ এটি গুন্ডাদের আস্তানায় তৈরি হয়েছে। আর এমন একটা জায়গায় আছে ভাবতেই গা শিউরে উঠে আমার। আমি দরজাটা হালকা করে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকলাম। আয়াত, কেউ আছে এখানে? আমি চলে এসেছি। আমার বোন আরি কোথায়? কেউ আছেন? আরি, আরি, আরি। বারবার আরির নাম ডাকতে লাগলাম। তখনই উপর থেকে কয়েকজন লোক নিচে নেমে এলো। এদের মধ্যে থেকে একজন আমার সামনে এসে দাঁড়ালো। লোকটাকে আমি চিনি না। রবিন, তা মায়াবতী, আমাকে পছন্দ হয়েছে তো। এবার বুঝতে পারলাম এটাই সেই মাথা খারাপ রবিন। লোকজন দেখে যা বুঝলাম এর সাথে বলে নয়, বুদ্ধিতে জিততে হবে। আয়াত, আই কোথায়? অযথা কথা আমার পছন্দ নয়। রবিন, উফ, বড্ড আনুমান্টিক তুমি। আচ্ছা, আমি তো রোমান্টিক, সমস্যা নেই। ওই তোরা আমার শালিকাকে নিয়ে আয় তো। দুইজন লোক আইকে নিয়ে এলো। ওকে দেখেই বুকটা ছ্যাঁতো করে উঠল। কপাল কেটে গেছে, ওখানে ব্যান্ডেজ করা, কিন্তু ব্যান্ডেজ থেকে রক্ত পড়ছে। আমি আরির কাছে দৌড়ে গেলাম। আই নিজেকে আর সামলাতে না পেরে আমার কোলে মাথা রেখে নিচে শুয়ে পড়ল। আই, আপু, তুমি এসেছো। চলে যাও এখান থেকে। ওরা খুব খারাপ। আয়াত, এই আরি কিছু হবে না তোর। এই দেখ আপু, এসে গেছি না, এবার কিছু হবে না তোর। তখনই রবিনা একটা কাগজ হাতে নিয়ে আমার পাশে হাঁটু ভেঙে বসলো। কাগজটা আমার দিকে বাড়িয়ে দিল। রবিন, মায়াবতী, এখন লক্ষ্মী মেয়ের মতো এখানে একটা সাইন করে দাও তো। এই কলম দে একটা। আই, আপু, তুমি সাইন করবে না। আই আমার হাত থেকে কাগজটা নিয়ে দু টুকরো করে ছিঁড়ে ফেলল। রবিন যে এতে বেজায় রেগে গেছে বোঝাই যাচ্ছে। রবিন ওর লোকদের ইশারায় কিছু বলছে। রবিন, সমস্যা নেই, আরো অনেক আছে। কয়টা ছিঁড়তে চাও শালিকা? আচ্ছা, এসবের দরকার নেই। ওই তোরা ওই কাজীটাকে ভিতরে নিয়ে আয়। ওই লোকগুলো দুইজন বয়স্ক লোককে ভিতরে নিয়ে আসো। তবে আমার কাছে এসে কেন জানি না বয়স্ক বলে মনে হলো না। আমি আপাতত ওদিকে না তাকিয়ে আরির মাথার রক্ত পড়া থামাতে ব্যস্ত। কাজী এক, ওই মায়া, জলদি কইরা এখানে একখান সই কইরা দাও। তাড়াতাড়ি কইরো। আমাগো হাতে বেশি সময় নাই। আরো 5 গ্রামে যাওন লাগবো আমাগো। আমি সাইন করছি না দেখে রবিন আরির মাথায় বন্দুক ধরে। আমি চমকে যাই। আরির ক্ষতি হতে পারে এই ভয় কাঁপা কাঁপা হাতে নিজের নামটা লিখে দিলাম। লেখার আগে খুব করে চাইছিলাম যাতে আনাফ স্যার এখানে চলে আসুক, কিন্তু তা আর হলো না। তারপর রবিন সাইন করলো। তারপর ওই কাজীদের মধ্যে দ্বিতীয় জন সাইন করলো। তারপর তারা দুইজন আলহামদুলিল্লাহ বললে সবাই তাই বলল। আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। আই আমার দিকে নিষ্প্রাণ হয়ে তাকিয়ে আছে। তারপর রবিন আমার হাত ধরে ঘরে নিয়ে যেতে চাইলে ওই দ্বিতীয় কাজী বাধা দেয়। কাজী এক, আনে ওই মায়ারে লইয়া যান কই। রবিন, কোথায় আবার?
আমার বউ আমি যেখানে খুশি নিয়ে যেতে পারি, কাজে এক। ওই আমার আল্লাহ। এই পোলায় কয় কি? আমার ভাইয়ের একমাত্র বউকে নিজের বউ বইলা দাবি করে। সবার মাথায় যেন আকাশটা ভেঙে পড়ে। রবিনের খুব রাগ লাগলো। রবিন পাগল হইছেন নাকি? এইমাত্র আয়াতের সাথে আমার বিয়ে হলো। কাজী দুইজন নিজেদের দিকে তাকিয়ে হা 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 করে হেসে দিল। তারপর সাদা দাঁড়িয়ে আর চুল খুলে ফেলল। আইর মুখে হাসির ঝিলিক। আমার মুখে এমনকি বাকিরাও খুব অবাক। কারণ সামনে আনাফ স্যার আর ফারদিন দাঁড়িয়ে আছে। আনাফ স্যার রবিনের হাত থেকে আমার হাত ছাড়িয়ে তার পাশে দাঁড়া করালেন। আনাফ, হ্যাঁ রে রবিন, পেপারে সাইন করার আগে দেখবি তো কোথায় সাইন করেছিস। এই দেখ, তুই আমার আর আয়াতের বিয়ের সাক্ষীর ওইখানে সাইন করেছিস। তুই আগেও গাধা ছিলি, এখনো তাই আছিস। রবিনের মাথার আগে ফেটে যাচ্ছে। এ সব কিছুর মধ্যে শুধু আমি নির্বাক হয়ে আছি। সত্যি বলতে আমি ভাবতে পারিনি আনাফ স্যার এরকম কিছু করবে। রবিন, আনাফ ভালোই ভালোই বলছি, আয়াতকে আমার কাছে দিয়ে দে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এবার আমার রাগ উঠে গেল। এমন করে বলছে যেন আমি কোনো বস্তু। আনাফ স্যারের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে ওই গুন্ডাগুলোর একজনের হাতের লাঠি নিয়ে রবিনকে আচ্ছামতো পিটাতে লাগলাম। হঠাৎ আক্রমণ বেচারা রবিন সামলে উঠতে পারেনি। ফারদিন, ভাবি আমি হেল্প করব। চোখ রাঙিয়ে তাকালাম, না থাক তুমিই করো, আমি না হয় বাকিগুলোর ব্যবস্থা করি। আমার মারার ধরন দেখে অনেকে এখান থেকে পালিয়ে যেতে চেয়েছে, কিন্তু তার আগেই পুলিশ এসে গেছে। ফারদিন আরির কাছে গিয়ে ওকে উঠতে সাহায্য করলো। আমি ফারদিনকে ইশারায় ওকে হাসপাতালে নিতে বললাম। মারতে মারতে রবিনের অবস্থা বেহাল হয়ে গেছে, তাই লাঠিটা পাশে ফেলে দিলাম। পুলিশ রবিনকে ধরে নিয়ে গেল। পিছনে ফিরে দেখি আনাফ স্যার আয়েশ করে চেয়ারে বসে ফোন চালাচ্ছে। মেজাজ আজে কি খারাপ হয়ে গেল আমার। ফোনটা হাত থেকে নিয়ে নিলাম। আনাফ, ফোনটা নিলে কেন? রবিনকে তো তুমি একাই মারলে, তো আমি করব, তাই গেমস খেলছিলাম। এখন তো দেখছি তাও করতে দিবে না, তাহলে আমি করবোটা কি? আয়াত, আপাতত এখান থেকে চলেন। এই ভুতুরে জমিদার বাড়িতে থাকার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। আপনার ইচ্ছে হলে থাকেন, আমি চললাম। আনাপ, তোমরা মেয়েরা সব সময় দুই লাইন বেশি বুঝো। চলো এখন। ওখান থেকে বের হয়ে হাসপাতালে গেলাম। আই মুখ ফুলিয়ে বসে আছে আর ফারদিন গালে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে আছে আর নার্স মুচকি হাসছে। এসব দেখে আমার আর আনাফ স্যারের ভ্রু জোড়া কুঁচকে এলো। আয়াত, কেউ কি বলবে এখানে কি চলছে? ফারদিন, আসলে ভাবি। আরিক, চুপ করেন, বাজে লোক একটা। আপু, এই লোকটা খুব খারাপ। আনাফ, সেটা তো জানি আমি, কিন্তু করেছেটা কি? ফারদিন, ভাইয়া তুমি এটা কি বললে? যাও, কারো সাথে কথা নাই। তোমরা থাকো, আমি আঙ্কেল আন্টির কাছে গেলাম। ফারদিন রেগে চলে গেল। আয়াত, এবার তো বল কি হয়েছে? আরে আপু, তোমার দেবর আমাকে খালি পিচ্ছি পিচ্ছি বলে খেপায়, আর এখানে এসে বলে আমি নাকি ওনার বউ। আমি হা করে তাকিয়ে আছি। আনাফ স্যারের মুখের দিকে তাকিয়ে হা হা করে হেসে দিলাম। হাসতে হাসতে পাশের চেয়ারটায় বসে পড়লাম। আরে আপু, তুমি হাসছো? ওই লোকটা আমাকে এভাবে অপমান করলো। একে তো পিচ্ছি বলে অপমান করে, আবার এই পিচ্ছিকেই বউ বানাতে চায়। সব দেখলে বাঁচি না বাপু। আনাফ, ওইটা একটা পাগল, ওর কথায় কান দিও না। চলো আয়াত আঙ্কেল আন্টিকে দেখে আসি। ওনার বলতে দেরি, কিন্তু আমার আম্মু আব্বুর কাছে যেতে দেরি নেই। গিয়ে দেখি ফারদিন আম্মুর কোলে মাথা রেখে বকবক করছে আর আম্মু আব্বু হাসছে।
আয়াত, এখন কেমন লাগছে আপনাদের? আম্মু, এখনো রাগ করে থাকবি আমাদের উপর? ফারদিন, আন্টি, ভাবি তো খুব ভালো। আমি ভাবছি তোমাদের ছোট মেয়েকে বিয়ে করে একদম তোমাদের সব চিন্তা থেকে মুক্তি দিব। আমি জাস্ট হা হয়ে গেলাম। আম্মু আব্বুর সামনে ফারদিন কি সুন্দর করে আইকে বিয়ে করার কথা অনায়াসে বলে দিল। আম্মু ফারদিনের কানটা মলে দেয়। ফারদিন, আউচ, এত জোরে কেউ কান ধরে তাহলে কিন্তু তোমাদের মেয়ের কপালে কান ছেঁড়া জামাই যুক্ত। আম্মু আব্বু হাসছে। তখনই আরি এসে ধুম করে ফারদিনের পিঠে কিল দিল। আনাফ স্যারও এসে পিঠে কয়েকটা থাপ্পড় দিল। আনাফ, জীবনে ভালো হবি না তুই। ফারদিন, ভায়া আস্তে মারো। লাগে তো। আর আমি ভালো ছিলাম কবে? সময়টা যেন এক মুহূর্ততে স্থির থাকতেই চায় না। এক বসন্ত চলে গিয়ে চলে আসে আরো এক বসন্ত, এরকম করে চলে গেছে বেশ কয়েকটি বসন্ত। নিজ মাতৃভূমির এত রূপ দেখে আমরা সকলেই খুব অবাক হই। আপন মনে রূপ পরিবর্তন করে চলেছে ঋতু। ফারজানা, না আমি খাবো না। কি বাজে খেতে গিয়া। আয়াত, তোর বাবাকে বল। আমাকে বলছিস কেন? আমি কি তোকে খেতে বলেছি নাকি? তোর বাবাই তো আমাকে বলল ফারুকে এটা খাইয়ে দাও। ফারজানা, ও আপু বলেছে। আর কথাটা তুমি আমাকে এখন বলছো? তাও তো, আমার খুব খিদে পেয়েছে। ফারু আমার হাত থেকে ফলের বাটিটা নিয়ে খেতে শুরু করলো। এই হয়েছে এক বাবা ভক্ত। আমি বললে খাবে না, অথচ যেই শুনেছে যে ওর বাবা খেতে বলেছে অমনি খাওয়া শুরু করে দিল। আই আপু। আয়াত, কি হয়েছে? এমন ভাবে চিৎকার করছিস কেন? আই আপু, তোমার দেবর যদি আর একদিন আমাকে বউ বলে ডাকে তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। মগের মুল্লুক নাকি? হ্যাঁ। ফারদিন, ভাবি তুমি বলো। বউকে বউ ডাকবো না তো কি বোন ডাকবো? আই হ্যাঁ, বোনই ডাকবেন। এক সম্পর্কে বেআইন লাগি আমি আপনার, তো ওই হিসাবে বনি হই। বুঝতে পারছেন? আর যদি বউ বলে ডাকেন তাহলে খবর আছে। ফারদিন, কোন খবরে? প্রথম আলো নাকি যুগান্তর? ফারজানা, পিপি, আর চাচ্ছু, তোমরা ঝগড়া করছো কেন? আমি কিন্তু বাবাকে বলে দিব। আয়াত, যাক ফারু, তুই এদের সামলা, আমি দেখি তোর বাবা ঘুম থেকে উঠেছি কিনা। আর কফিটাও দিয়ে আসি। এদিকে আরি আর ফারদিন ঝগড়া করেই যাচ্ছে আর ফারজানা ওদের দিকে তাকিয়ে আছে। আমি কফি নিয়ে রুমে গিয়ে দেখি ঘরে কেউ নেই। বারান্দায় তাকিয়ে দেখি আনাফ স্যার রেলিং ধরে দাঁড়িয়ে আছেন। আয়াত, আপনার কফি। আনাফ, আচ্ছা, সবটাই কেমন যেন স্বপ্ন লাগছে যেন। আয়াত, কেন? কি হয়েছে? আনাফ, দেখতে দেখতে 6 বছর কেটে গেছে। আমাদের জীবনে ফারু এলো। তোমাকে অনেক ধন্যবাদ আমার জীবনে আসার জন্য। আয়াত, বহু ধন্যবাদ তো আমার দেওয়া উচিত। আপনি আমার জীবনে এসেছিলেন বলেই লড়াই করার এক শক্তি পেয়েছি। জীবনে কিছু করে দেখার ইচ্ছে করেছি। আর কোনো কথা না বলে দুজন তাকিয়ে রইলাম ওই বিশালাকা আকাশের দিকে। সমাপ্ত।